হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 9-এর একটা চ্যাপ্টার পড়ব। আমাদের হচ্ছে ক্লাস 9-এর চ্যাপ্টারটা হচ্ছে লেসন 5, ক্লাস 9-এর লেসন 5, অল সামার ইন এ ডে। এর রাইটার হচ্ছেন রে ব্র্যাডবারি। রে ব্র্যাডবারির সম্বন্ধে আমাদের একটু আইডিয়া থাকা দরকার। এই গল্পটাতে ঢোকার আগে যে পিসটা আমরা পড়ব সেটার বুঝতে সুবিধা হওয়ার জন্য আমাদের রে ব্র্যাডবারির সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার। কে ছিলেন রে ব্র্যাডবারি? চলো আমরা একটু জেনে নিই রে ব্র্যাডবারির সম্বন্ধে। রে ডগলাস ব্র্যাডবারি was one of the most celebrated American fiction writers of the 20th century. রে ব্র্যাডবারি ছিলেন একজন অন্যতম বিখ্যাত আমেরিকান ফিকশন রাইটার, মানে যারা প্রবন্ধ বা গল্প লেখেন তাদের আমরা সাধারণত ফিকশন রাইটার বলি। ঠিক আমেরিকান সোসাইটির, আমেরিকান লিটারেচারের একজন অন্যতম বিখ্যাত রাইটার হচ্ছেন রে ব্র্যাডবারি। তিনি 20th সেঞ্চুরিতে বিলং করতেন, যেহেতু 1920-তে তার বার্থ হয়েছিল আমরা জানি, অ্যান্ড হি ডায়েড ইন 2012, 2012 সালে তিনি মারা যান। হি রোট সায়েন্স ফিকশনস, স্কাই-ফাই আমরা বলি অনেকে। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্প বিজ্ঞানমূলক লেখা, এক ধরনের লেখা যেখানে কল্পনা এবং বিজ্ঞান মিলিয়ে মিশিয়ে এক হয়ে যায়, সেগুলোকে আমরা বলি সায়েন্স ফিকশন। তাছাড়া তিনি কী লিখেছিলেন? ফ্যান্টাসি স্টোরি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। ফ্যান্টাসি মানে ভীষণ কল্পনাপ্রসূত অনেক লেখা, এবং মিস্ট্রি স্টোরিজ মানে ভীষণ রহস্য রোমাঞ্চকর কিছু লেখা। এই সমস্ত জিনিসগুলো লেখার জন্য তিনি বিখ্যাত ছিলেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্টিনিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান, অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। যে স্টোরিজগুলোর নাম বললাম এগুলো তার অন্যতম বিখ্যাত লেখা। Many of his works have been adapted to comic books, television shows and films. তার অনেক লেখাগুলো বিভিন্ন টেলিভিশন শোতে, বিভিন্ন রকম সিরিয়ালে, বিভিন্ন রকম মুভিতে কনভার্টেড হয়েছিল পরবর্তীকালে। This text is an excerpt from science fiction which gives us an imaginary account of life on the planet Venus. আমরা এই যে টেক্সটটা পড়ব, প্রেজেন্ট টেক্সটটা পড়ব, সেই টেক্সটটা হচ্ছে একটা ইমাজিনারি সায়েন্স ফিকশন, যেটা আমাদের নিয়ে চলে যাবে ভেনাস বলে একটা গ্রহে। এবং সেইখানে আমরা জানি পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণ নেই, কিন্তু ইমাজিনারিলি আমরা সেখানে চলে যাব এবং দেখব সেখানের মানুষগুলোর প্রাণ আছে, এবং সেখানকার কিছু বাচ্চা ছেলে মেয়ে তারা বহুদিন ধরে অ্যান্টিসিপেট করে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করে আছে ফর দ্য সান টু কাম আউট, সূর্যটা আসার জন্য। সেই সূর্যটার জন্য যে ওয়েট করছে, সেই যে দিনটা, সেই পার্টিকুলার ডেজটা, সেটাকে এখানে বলা হয়েছে অল সামার ইন এ ডে। It touchingly narrates the keen expectation of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. গল্পটাতে আমরা যেটা পড়বো আগে সেটা আমরা একটু প্রিফেসটা বলে নিলে সুবিধা হয়। গল্পটাতে আমরা পাবো যে লেখক যেই দিনটার কথা বলছেন ঠিক সেই দিনটাতে সূর্যকে দেখা যাবে প্রায় 7 বছর পর। এটা একদম শিডিউলড ওইখানে, যে 7 বছর পর পর সূর্য একদিনের জন্য আসে এবং 1 ঘন্টার জন্য আসে। যে প্ল্যানেটটা, সেই প্ল্যানেটটার নাম হচ্ছে ভেনাস, মানে শুক্র গ্রহে কিছু বাচ্চারা গেছে, কিছু মানুষরা গেছে এবং তাদের বাচ্চারা সেখানে জীবনযাপন করছে। এবং সেখানকার জীবনযাপনটা কীরকম, সেখানে বাচ্চাদের কী সুবিধা হচ্ছে, কী অসুবিধা হচ্ছে, কীভাবে তারা সূর্যের জন্য ওয়েট করে আছে, সেই সবটাই আমরা এখন আলোচনা করব এই টেক্সটার মধ্য দিয়ে। তার আগে আমরা লেখক রে ব্র্যাডবারি সম্বন্ধে আরও 2-4 লাইন জেনে নেব। লেখক রে ব্র্যাডবারি 1920 সালের 22 অগস্ট, 22nd অগস্ট 1920-তে তিনি ওকোগান, ইলিনয়েস সেখানে জন্মগ্রহণ করেন। হি গ্র্যাজুয়েটেড ফ্রম এ লস অ্যাঞ্জেলেস হাই স্কুল ইন 1938। 1938 সালে তিনি
লস অ্যাঞ্জেলেস যে স্কুলটা আছে সেই স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তাদের হাই স্কুল বলতে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যেখান থেকে অ্যাওয়ার্ড করা হয় সেটাকে হাই স্কুলই বলে। Although his formal education ended there, he became a student of life, selling newspaper on Los Angeles street corners from 1938 to 1940. He had a struggling life. তার জীবনটা ভীষণ কষ্টসাধ্য ছিল। তিনি 4 বছর ধরে নিউজ পেপার বিক্রেতার কাজ করেছেন এবং সেই লস অ্যাঞ্জেলেসের অলিতে গলিতে তিনি নিউজ পেপার বিক্রেতার কাজ করেছেন এবং রাত্রিবেলাতে তিনি লাইব্রেরিতে যেতেন, লাইব্রেরিতে গিয়ে তিনি পড়াশোনা করতেন এবং দিনের বেলা তিনি একজন টাইপরাইটার হিসেবেও কাজ করতেন। এই করে করে তার জীবনযাপন চলছিল। 1943 এই ইয়ারটাতে তিনি পার্টিকুলারলি শুরু করেন তার লেখালেখির সম্পূর্ণ জীবনটা। তার সম্পূর্ণ জীবন লেখালেখি শুরু হয় 1943, দ্য ইয়ার 1943, and contributed numerous short stories to periodicals before publishing a collection of them. অনেক গল্প, অনেক শর্ট স্টোরিজ মানে ছোটো গল্প লিখেছেন তিনি এবং আমাদের যে টেক্সটটা সেই টেক্সটটাও একটা ছোটো গল্পেরই অংশ, যেটা এক্সার্ট বলা যেতে পারে। এটা কন্ট্রাক্টেড ফর্মে মানে ছোটো করে দেওয়া আছে তোমাদের সিলেবাসের জন্য, ক্লাস 9 সিলেবাসের জন্য। তো সেই গল্পটা অল সামার ইন এ ডে গল্পটা হচ্ছে একটা দিন, একটা পার্টিকুলার দিনে সূর্য আসছে, সূর্য উঠছে এবং সেই সূর্যটা ওঠার জন্য সেই 7 বছর পর যে সূর্যটা আসছে সেরকম একটা স্তব্ধ বিশ্বে, সে স্তব্ধ একটা দেশে, স্তব্ধ একটা পৃথিবীতে বলা যেতে পারে, স্তব্ধ একটা গ্রহে, সেইটা নিয়েই আলোচনা এই আমাদের প্রেজেন্ট টেক্সট অল সামার ইন এ ডে। এবার আমরা চলে যাব গল্পটার লাইন টু লাইন ডেসক্রিপশন। গল্পটি শুরু হচ্ছে একটা দিনে, একটা নির্দিষ্ট দিনে, সেই দিনের আলোচনা আসছে। লেখক বলছেন বাচ্চাদের মুখ দিয়ে যে এই সমস্ত বাচ্চারা সেখানে খেলাধুলা করছে সেই স্কুল রুমটা আমরা পাবো, প্রথমেই পাবো ওটা স্কুল রুম। সেই স্কুল রুমের চারপাশে দেখবো ছেলেপেলেরা খেলাধুলা করছে, সেখান থেকেই গল্পটা শুরু হচ্ছে। বলছেন it had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। Thousand upon thousand of days filled from one end to another with rain. হাজারের পর হাজার দিন ধরে, যেহেতু 7 বছর ধরে ক্রমাগত বৃষ্টি চলে যাচ্ছে এবং সূর্য একদিনই ওঠে, তাই জন্য বাদবাকি সবটা কালই বর্ষাকাল। এখানে সব ঋতুই বর্ষাকাল বলা যেতে পারে। ভেনাসে, সেই প্ল্যানেট ভেনাস মানে শুক্র গ্রহে, সেখানে হাজারের পর হাজার দিন শুধু বর্ষা চলে যাচ্ছে এবং সেই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিনগুলোর শুধু তারা বর্ষাই অনুভব করে আসছে সেই সমস্ত ছেলেমেয়েগুলো। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। সারাদিন জলের স্রোত, জলের তোর এবং অবিশ্রান্ত বর্ষণ সারাদিন তারা ফিল করে যাচ্ছে। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। খুব জোরে জোরে ঝড়ঝঞ্ঝা হচ্ছে এবং টাইডাল ওয়েভস মানে স্রোতের যে উজানের যে স্রোত, সেই স্রোতটা এসে আইল্যান্ডগুলোকে ধুইয়ে দিচ্ছে। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, সেই দ্বীপগুলোর মধ্যে এসে সেই জোয়ারের জল, সেই ওয়েভসগুলো এসে ধুইয়ে দিচ্ছে। A thousand forests crushed under rain. প্রচণ্ড বৃষ্টিতে, প্রচণ্ড ঝড়ঝঞ্ঝায় কয়েক হাজার ফরেস্ট মানে বনানী যেন ধ্বংস হয়ে গেছে, ক্রাশড হয়ে গেছে মানে একদম দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। হ্যাড গ্রোন আপ 1000 times to be crushed again. তারা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে, আবার জন্ম নিচ্ছে একটা সাইক্লিক ওয়েতে, যেন চক্রাকারে আবর্তিত হচ্ছে। এই ভেঙে চুরে যাওয়া, মুচড়ে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া, আবার ফিরে ওঠা, আবার নতুন করে জন্ম নেওয়া, আবার বৃদ্ধি পাওয়া এবং আবার দুমড়ে মুচড়ে যাওয়ার জন্য। তাই বলছে টু বি ক্রাশড অ্যাগেইন। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস। এটাই হচ্ছে প্ল্যানেট ভেনাসের মানে শুক্র গ্রহের চলার জীবন ধারণের স্টাইল। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। এখানেই হচ্ছে সেই স্কুল রুমটা, এখানেই হচ্ছে সেই স্কুল বাড়িটা যেখানে
সেই সমস্ত মানুষ বলেই দিচ্ছে তারা কোথা থেকে এসছে, তারা পৃথিবী থেকে এসছে রকেটে করে। যে সমস্ত মানুষ এসেছিল তাদের যে সন্তান সন্ততি তারা এই স্কুলটাতে পড়ে এবং সেই স্কুলটাকে কেন্দ্র করে চারপাশের যে অবস্থা আবর্তিত হচ্ছে সেটাই বলছে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা এখানে এসে, সিভিলাইজেশন আমরা সবাই জানি একটা সভ্যতা, এখানে সেই সমস্ত মানুষরা এসছে যারা রকেটে করে, তারা এখানে এসে একটা নতুন সভ্যতা গড়ে তুলেছে। যেহেতু এই অ্যাজ দিস পার্ট অফ দ্য প্ল্যানেট ইজ অলরেডি বাথ উইথ রেইন ফ্রম ডে অ্যান্ড নাইট, সারাদিন রাত যেহেতু এখানে বৃষ্টি হয়, তাই জন্য এই পার্টটাকে বলা হয়েছে রেইনিং ওয়ার্ল্ড। মেটাফরিক্যালি বলা হয়েছে রেইনিং ওয়ার্ল্ড, মানে বর্ষণ স্নাত পৃথিবী। রেডি নাও, সুন, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট। এই কথাগুলো এক একটা করে শব্দ আমরা পাচ্ছি, এই প্রত্যেকটা শব্দ একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করছে, একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে তারা সবাই তাকিয়ে আছে। সেই লক্ষ্যটা কি, যেটা আমরা প্রথমেই বলেছি, স্টার্টিংয়েই বলেছি, যে দে ওয়ার ইগারলি অ্যান্টিসিপেটিং ফর দ্য সান টু কাম আউট। তারা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, অনেক সময় ধরে ওয়েট করছে, ইনফ্যাক্ট 7 বছর ধরে ওয়েট করছে একটা দিনের জন্য, 1 ঘন্টার জন্য সূর্যের ওঠার। তা সেই যে ওয়েটিংটা, সেই যে অ্যান্টিসিপেশনটা, এই ওয়ার্ডগুলো, এই ওয়ান ওয়ার্ড সেন্টেন্সগুলোর মধ্যে দিয়েই আমরা পরিষ্কার বুঝতে পারছি। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট হ্যাপেন টুডে মিনস সানরাইজটা কি আজকে হবে? আজকে কি হবে? তাদের মধ্যে, সবার মধ্যে একটা উৎকণ্ঠা, একটা চাপা উদ্বেগ কাজ করছে। লুক, সি ফর ইউরসেলফ, দেখো, নিজেই দেখো কি হয়। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। খুব সুন্দর একটা কম্প্যারিজন দিয়েছে, খুব সুন্দর একটা মেটাফর ইউজ করেছে। ছোটো বাচ্চাদের আমরা সবাই ফুলের সঙ্গেই তুলনা করি, ঠিক একই রকমভাবে লেখকও বলছেন যে সব বাচ্চাগুলো একে অপরের সঙ্গে এত গায়ে সন্নিবিষ্টভাবে দাঁড়িয়ে আছে যে তাদের মনে হচ্ছে যে একগোছা গোলাপকে কেউ একটা টুয়াইন দিয়ে, একটা রশি দিয়ে যেন টাই করেছে, খুব জোরে টাইট করে বেঁধে দিয়েছে। তাদের এক থোকা গোলাপ ফুলের মতো লাগছে। They peered out of the window to look out the hidden sun. তারা জানলার বাইরে উঁকি মারছে। আমরা জানি বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারা কোনো জিনিসের জন্য খুব ইগারলি ওয়েট করে। তাদের মধ্যে সেই সরলতাটা আছে যে তারা সবসময় কোনো একটা নতুন জিনিস জানতে চায়, জানার আগ্রহ। তা সূর্যকে তারা 7 বছর ধরে দেখেনি, তাই জন্য তাদের সূর্যের প্রতি যে চিন্তাভাবনাটা ছিল সেটা হয়তো অনেকটা কমে গেছে বা তাদের স্মৃতি থেকে অনেকটা মুছে গেছে। তাই জন্য তারা ওয়েট করছে টু রিকালেক্ট দ্য ওয়ার্মথ অফ সান, এবং সেটা তো তাদের আসছে না সহজে মাথায়। তাই জন্য তারা সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করতে চাইছে সূর্যকে এই আজকের দিনটার মধ্যে দিয়ে, যে দিনটাতে তারা জানে দ্য সান ইজ টু কাম আউট। ইট রেইন, কিন্তু তারা আবার হতাশ হলো, আবার বৃষ্টি হয়ে যাচ্ছে, সমানে বৃষ্টি চলছে। ইটস স্টপিং। তাদের মধ্যে কেউ একটু দেখতে পেল যে বৃষ্টির তোড়টা একটু কমে আসছে। ইটস স্টপিং, তাই জন্য বলছে যে এটা কমে আসছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old. When the sun came out last time 7 years ago, they were too young. যেটা আমি আগেই বলছিলাম যে সবার বয়স অনেক কম, 9 বছর বয়স, মানে ক্লাস 3-4 পড়ার বয়সী বাচ্চারা। ঠিক সেই রকমভাবে 7 বছর আগে যখন তাদের পৃথিবীতে সূর্য এসেছিল, ইনফ্যাক্ট তখন তাদের 2 বছর বয়স, ফলে তাদের স্মৃতিতে থাকা কোনো কথাই আসে না। They couldn't recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. তারা রিমেম্বার করতে পারছেন না, তারা রিকালেক্ট করতে পারছেন না, তারা মনে করতে পারছে না যে আগের বার যখন সূর্যটা এসেছিল 7 years ago, 7 বছর আগে, সেই সূর্যটার আদৌ কী রোল ছিল, সূর্যটা কিরম দেখতে ছিল, সেটা কিছুতেই তাদের স্মৃতিতে আসছে না। এবং তাও দ্যাট টু ফর 1 hour, অ্যান আওয়ার, সেটাও এসেছিল মাত্র 1 ঘন্টার জন্য। ফলে তাদের স্মৃতিতে আরও কিছু থাকার কথা নয়। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। গতকাল তারা সারাদিন ধরে খুব পড়েছে, খুব শিখেছে। কিসের সম্বন্ধে? না,
সূর্যের সম্বন্ধে। দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ। পরবর্তীকালে যদি আমাদের সুযোগ সুবিধা থাকে তাহলে এই তাদের কনসেপশনগুলো কিছু ছবির আকারে আমরা তুলে ধরার চেষ্টা করব অন্য ভিডিওসে। এখন আপাতত আমরা ছবিটাকে দৃশ্যকল্প করে নিতে পারি। সান, সূর্য আমরা সবাই দেখেছি, সেই দৃশ্যটা তাদের কাছে অচেনা, তাই জন্য তারা শুনে শুনে বা দেখে সেই জিনিসটা ছবির আকারে টিচারদের কাছ থেকে সেই আইডিয়াটা নিচ্ছে। কীরকম তারা জানতে পেরেছে? ইটস লাইক এ লেমন অ্যান্ড হাউ হট। ইট ওয়াজ লাইক এ লেমন, তাদের কাছে সূর্যটা একটা লেবুর মতো এবং ভীষণ হট, মানে ভীষণ গরম, ভীষণ উত্তপ্ত। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে অবভিয়াসলি যে কি কি জিনিস তারা করেছিল অ্যাবাউট সান। প্রশ্ন আসতেই পারে দ্য আদার ডে হোয়াট হ্যাড দে রিটেন, তারা কি কি লিখেছিল সানের সম্বন্ধে। তাহলে উত্তর হবে অবভিয়াসলি দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। স্মল স্টোরিজ মানে হচ্ছে শর্ট স্টোরিজ, মানে ছোটো ছোটো গল্প। এসেজ মানে প্রবন্ধ, আমরা যেরকম লিখি। অ্যান্ড পোয়েমস অ্যাবাউট, এবং ছোটো ছোটো বাচ্চাদের কিছু পদ্য। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর ওয়ান আওয়ার। তাহলে এখানে একটা ছন্দ মেলানো একটা পদ্য পেয়ে যাচ্ছি আমরা। সেখানে একটি বাচ্চা লিখেছে আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্যটা একটা ফুলের মতো, দ্যাট ব্লুমস, ব্লুমস মানে ফোটে, প্রস্ফুটিত হয়, ফর জাস্ট ওয়ান আওয়ার। দ্য সান ইজ লাইক আ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর অ্যান আওয়ার। 1 ঘন্টার জন্য ফোটে এরকম একটা ফুলের নাম সান। কারণ ওদের কাছে এই কনসেপ্টেই আছে যে সান 1 ঘন্টাই লাস্ট করে, তার লাস্টিং টাইম 1 আওয়ার, তাই জন্যই তাদের কাছে মনে হচ্ছে দ্যাট ব্লুমস ফর অ্যান আওয়ার। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল, যে দিনকার কথা বলছে তার আগের দিনে পড়াশোনাগুলো তারা করেছে। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, আজকের দিনে রেইনটা স্ল্যাকেনিং হচ্ছে। স্ল্যাকেনিং মানে কমে আসা, বৃষ্টির গতিটা আস্তে আস্তে স্তিমিত হয়ে আসছে, কমে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, যতই বৃষ্টি কমে আসতে থাকছে ততই তাদের মধ্যে আশার একটা সঞ্চার হচ্ছে। দের ওয়ার রেজ অফ হোপ দ্যাট দ্য সান মে কাম আউট টুডে, এই জিনিসটা তাদের মধ্যে বুমিং হচ্ছে। হোয়াটস আওয়ার টিচার, কোথায় আমাদের টিচার, কোথায় আমাদের শিক্ষিকা? শি উইল বি ব্যাক, আমরা বুঝতেই পারছি শি বলছে, তার মানে মহিলা শিক্ষিকার কথাই বলছে, তিনি এক্ষুনি চলে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, ওনার তাড়াতাড়ি আসতে হবে, যদি তাড়াতাড়ি না আসেন 1 ঘন্টার তো মাত্র ব্যাপার, যদি দেরি করে আসেন তাহলে 1 ঘন্টা পর হয়তো চলে যাবেন সান। তাই জন্যই তিনি তা বলছে যে জাস্ট অ্যান আওয়ারের জন্য আছে সান, প্লিজ চলে আসুন তাড়াতাড়ি করে। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, স্ল্যাকেন কথার অর্থ হচ্ছে হালকা হয়ে এসেছিল, বিকেম থিন অর থিনার, আস্তে আস্তে বৃষ্টির যে তোর সেটা আস্তে আস্তে, জলের তোর আস্তে আস্তে কমে এসেছিল, হালকা হয়ে এসেছিল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, এবার বাচ্চাগুলো আরও অ্যান্টিসিপেট করছে যে হ্যাঁ এবার হয়তো সান আসবেই, তাই জন্য তারা ভীষণ ইগার, ভীষণ ব্যস্ত হয়ে আছে। দে হ্যাভ বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা সারা জীবন ধরে ভেনাসে আছে, ভেনাস মানে এই শুক্র গ্রহটাতে আছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came, আগেই আমরা পেয়েছি মাত্র 2 বছর বয়সে তারা সূর্যকে আসতে দেখেছিল, তখনও 1 ঘন্টার জন্য কীরকম সূর্যকে দেখেছে সবটাই ভুলে গেছে। They had long since forgotten the color and the heat of how it really was, তারা বহু আগে ভুলে গেছে যে সূর্যটা কীরকম ছিল, তার কালার কীরকম ছিল মানে রং কীরকম ছিল, এবং তার উত্তাপটা কীরকম ছিল, উষ্ণতা কীরকম ছিল। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun, তারা খেলতো কোথায় সারাদিন ধরে? এकोइং টানেল। এकोइং টানেল মানে, একো মানে হচ্ছে প্রতিধ্বনি, টানেল মানে কিছু সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের মধ্যে যেহেতু হলো স্পেস থাকে, আমরা সবাই জানি এটা প্রতিধ্বনির নিয়ম, যে যখনই কোনো একটা ফাঁকা জায়গা হলো স্পেস থাকবে তখন রিভাইব্রেটেড হয় আমাদের ওয়ার্ডসগুলো, আমরা যা কিছুই বলি সেটা আবার ফিরে ফিরে আসে। যেই জন্য আমরা ভ্যালি বা উপত্যকা অঞ্চলে গিয়ে যখন খুব জোরে কারোর নাম ধরে ডাকি তখন সেটা বারবার করে ইথারে ধাক্কা খেয়ে আমাদের কাছে আবার ফিরে আসে। ঠিক সেই রকম টানেলসগুলোর মধ্যে দিয়ে একো হয়ে আসতো, তাই জন্যই বলেছে এकोइং টানেলস।
অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে আমাদের মনের মধ্যে, সিটিটা আন্ডারগ্রাউন্ড কেন? ইট হ্যাজ টু বি আন্ডারগ্রাউন্ড, এটাকে নিমজ্জিত হতেই হবে, মাটির নিচে থাকতেই হবে। কারণ যদি মাটির ওপরে থাকে সব সময় বর্ষণসিক্ত হতে 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 তাদের জীবনযাপন করার কোনো উপায়ই থাকবে না। তাই জন্য তারা আন্ডারগ্রাউন্ডেই তাদের জীবনটা যাপন করে, সেখানেই তারা তাদের মতো করে চলাফেরা করে। অ্যান্ড দে স্যাং অফ সামার অ্যান্ড সান, এবং যেহেতু বৃষ্টিটা তাদের কাছে ভীষণ অসহ্য ঋতু, এটাই ফ্যাক্ট। আমরা কোনো সময় সিজন সাইকেলটাকে ডিসরাপ্টেড হতে দিতে চাই না, যার জন্য গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমাদের এত টেনশন, এত ওয়ারিজ। কেন? তার কারণটা হচ্ছে যে যদি সিজন সাইকেল ডিসরাপ্টেড হয়ে যায়, কোনো একটা সিজন প্রিভেইল করে, খুব বেশি চলে আসে, তখন আমাদের নিজেদের খুব অসহ্যকর লাগে। যদি সারা বছর ধরে গ্রীষ্মকাল থাকে আমরা খুব বিরক্তি ফিল করব, কারণ সারা বছর ধরে একটা অসহ্য হিট, একটা হিউমিডিটি থাকবে। যদি সারা বছর ধরে বর্ষাকাল হয়, তাহলে সারা বছর ধরে এই বৃষ্টির সাথে একটা অ্যাটমসফিয়ার, সেটা আমরা নিতে পারবো না। যদি সারা বছর শীতকাল থাকে, প্রচণ্ড শীত, বাইরে বেরোতে পারবো না, আমাদের কোনো ক্রপস প্রোডাকশন হবে না, জার্মিনেশন হবে না কোনো কিছু, অনেক জায়গায় থিক লেয়ার্স অফ আইস থাকবে। তার ফলে কোনো সিজনই, no season, however beautiful it is or it may not last throughout the year. Otherwise, it will lose its charm. যদি কোনো জিনিস সারা জীবনের জন্য থাকে, কোনো ঋতু সারা জীবনের জন্য থাকে, তখন তার চার্মটা নষ্ট হয়ে যায়। ঠিক একই রকমভাবে এখানে বর্ষাকালটা এতটাই বেশি যে যার ফলে মানুষ অত্যন্ত বিরক্ত হয়ে যায়। তার ফলে তারা সবাই প্রে করে যে উইশ দ্য সান ইজ দেয়ার, সূর্য যেন ওঠে। ইট ওয়াজ অ্যাজ ইফ সামার অ্যান্ড দ্য সান, দ্য রেইন স্টপড। এবার কি হলো? বৃষ্টি থামল। এতক্ষণ পর, এত বছর পর এই প্রথম বৃষ্টি থামল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট হিজ সান, যেন প্রচণ্ড ঝড়ঝঞ্ঝার শেষে কোন একটা শান্তির দেশে তারা পাড়ি দিচ্ছে। তা যেন একদম শান্ত একটা বাতাসে, স্নিগ্ধ একটা বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। There were no motions of tremor but peace. কোনো কম্পন নেই, কোনো ঝঞ্ঝা নেই, শুধু শান্তি আর শান্তি। The world grounded to a standstill. পুরো পৃথিবীটা একটা স্তব্ধতায় নেমে এসছে। The silence was so immense, one would feel as if year had been stopped. সাইলেন্সটা, নিস্তব্ধতা এতটাই ইমেন্স, এতটাই তীব্র, নিস্তব্ধতাটা এতটাই তীব্র যেন কেউ কানের মধ্যে কিছু ঢুকিয়ে দিয়েছে, কানটা যেন বন্ধ হয়ে এসছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা তাদের নিজেদের কানে হাত দিয়েছে। কেন? কানটাকে বন্ধ করে রাখার জন্য। এত নিস্তব্ধতা তাদের কানও সহ্য করছে না। আমরা সবাই জানি সায়েন্টিফিক্যালি একটা নির্দিষ্ট ডেসিবেলের ওপরের সাউন্ড যেটা আমাদের কান নিতে পারে না, ঠিক একটা নির্দিষ্ট ডেসিবেল নিচের সাউন্ড আমাদের কানের পক্ষে সুবিধাজনক নয়। তাই জন্য একদম চূড়ান্ত নিস্তব্ধতা কোনো একটা মানুষকে কানে ধাঁধা লাগিয়ে দিতে পারে। ঠিক সেই রকম এখানে হয়েছে। দে স্টুড অ্যাপার্ট, এবার তারা একটু সরে সরে দাঁড়িয়েছে। দ্য ডোর স্লিড ব্যাক, আস্তে আস্তে সূর্য আসছে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, আস্তে আস্তে সেই গন্ধটা আসছে, সেই সাইলেন্ট, সেই নিস্তব্ধ ওয়েটিং ওয়ার্ল্ড, মানে অপেক্ষমান পৃথিবী তাদের কাছে চলে আসছে। দ্য সান কেম আউট, যেন কবির ভাষায় বলতে গেলে, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক। ঠিক সেইরকমভাবে সূর্যের প্রবেশ ঘটল। এই পর্যন্ত আমাদের ফার্স্ট ইউনিট। এটা যেহেতু ইউনিট ভাগ করেনি, ফার্স্ট পার্টটাই আমরা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা এর পরের পার্টটা আলোচনা করব। মনে হয় তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।